আচ্ছা, সুন্দরবন নাম শুনলেই আপনাদের কিসের কথা মাথায় আসে? বাঘ নাকি সুন্দরী গড়ানের মতো গাছগুলো? জানি ম্যানগ্রোভ অরণ্যের কথা মাথায় না এলেও বাঘের কথা নিশ্চয়ই মাথায় এসেছে। আর এই বাঘের হাত থেকেই রক্ষা পেতে মানুষের মনে জন্ম নিয়েছে এক দেবী, নাম বনবিবি। 18 ভাটির দেশ সুন্দরবন। সুন্দরবনের যেটুকু অংশে আমরা ঘুরতে যাই সেটুকু অংশ বাদ দিয়ে সমগ্র অংশটাই রয়েছে পদে পদে ভয়ঙ্কর বিপদ। সেখানকার সাধারণ মানুষেরা জীবিকার জন্য এই ভয়ঙ্কর জঙ্গলে যায় কাঠ মধু সংগ্রহ করতে। এখানে জলে কুমির, ডাঙায় বাঘ, এছাড়াও বিষাক্ত সাপেরা অপেক্ষা করে মৃত্যু রূপে। আর এই মৃত্যু ভয় থেকেই জন্ম নিয়েছে নানান উপকথা। কখনো বাঘের দেবতা দক্ষিণ রায়, আবার এই বাঘের উৎপাত থেকে বাঁচার জন্যই মা বনবিবি। এই দক্ষিণ রায় ও বনবিবি একে অপরের প্রতিদ্বন্দ্বী। চুক্তি করে ভাগ করে নিয়েছে তাদের সীমানা। সুন্দরবনের মানুষদের রক্ষার ভার রয়েছে এই বনবিবির ওপর। আবার কেউ যদি সীমানা ছাড়িয়ে দক্ষিণ রায়ের জমিতে পা রাখে তাহলে ছুটে আসে ডোরাকাটাদের দল। আজ চলুন জেনে নেওয়া যাক বনবিবির সম্পর্কে। নাম শুনলেই বোঝা যায় তিনি বনের দেবী। তাই আমরা তথাকথিত শহুরে মানুষজন বা যাকে বলে উন্নত জনপদ, আমরা কিন্তু এই বনবিবির সম্পর্কে কমই জানি। তাই আমার ছোট্ট প্রচেষ্টার মধ্যে দিয়ে এই বনবিবির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই বনবিবির উৎপত্তি নিয়ে দুটি জনশ্রুতি বা গল্প রয়েছে। শোনা যায় আরবের এক ফকির পরিবারে জন্ম হয় বনবিবির। তার বাবার নাম ইব্রাহিম এবং ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল ফুলবিবি। কিন্তু ফুলবিবি ছিল নিঃসন্তান। তাই ফুলবিবি একটা শর্ত রেখে ইব্রাহিমকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেন এবং তিনি বিবাহ করেন গুলান বিবিকে। তার শর্তটা ছিল সন্তান হবার সময় গুলান বিবিকে জঙ্গলের মধ্যে থাকতে হবে এবং গুলান বিবি সেটাই করে। তিনি জঙ্গলে চলে যান এবং সেখানে গিয়ে দুটি সন্তানের মা হন। তাদের নাম বনবিবি ও শাহ জংলি। পরে ইব্রাহিম তাদের জঙ্গল ছেড়ে মক্কায় নিয়ে যেতে চাইলে বনবিবি এবং শাহ জংলি রাজি হন না। এমতো অবস্থায় দুই ভাই বোন যখন কৈশোরের পথে, এক সময় দেবদূত কিবরায়েল ইব্রাহিমকে বললেন আল্লাহর নির্দেশে তার দুই সন্তানকে যেতে হবে 18 ভাটির দেশ। আর বাংলার সুন্দরবনকেই বলা হয় 18 ভাটির দেশ, কারণ এখান দিয়ে 18টি উল্লেখযোগ্য নদী গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সেই সময় সুন্দরবনে চলছিল দক্ষিণ রায়ের রাজত্ব। এই দক্ষিণ রায় ছিল অতি অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন অতি বলবান ব্যক্তি। তিনি ছিলেন বাঘের রাজা, এমনকি ভূত পিশাচও তার কথা মেনে চলত। কিন্তু এত কিছু মেনে চলা সত্ত্বেও এই দক্ষিণ রায়ের প্রকোপে মাঝে মধ্যে সুন্দরবনের মানুষদের পড়তে হতো। এমন পরিস্থিতিতে দক্ষিণ রায় তার রাজত্বে একদিন আজানের শব্দ পেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন বনবিবি এবং শাহ জংলি তার একচ্ছত্র রাজত্বে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ দক্ষিণ রায় বনবিবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধের দিন দক্ষিণ রায়ের মা নারায়ণী দেবী তাকে বাধা দেন এবং তিনি নিজে ভূত পিশাচদের নিয়ে যুদ্ধস্থলে উপস্থিত হন। সেদিন 18 ভাটির দেশে সংঘটিত হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর বনবিবি নারায়ণী তথা দক্ষিণ রায়কে পরাজিত করে। আর যুদ্ধের শেষে সমগ্র সুন্দরবন এলাকা চুক্তি অনুযায়ী দুটি ভাগে ভাগ হয়। সুন্দরবনের জনবসতিপূর্ণ অঞ্চলে স্থাপিত হলো বনবিবির রাজত্ব, আর ভূত পিশাচ বাঘেদের নিয়ে দক্ষিণ রায়ের রাজত্ব স্থাপিত হলো সুন্দরবনের গভীর জঙ্গলে। কিন্তু এত যুদ্ধ ও চুক্তির পরেও বনবিবি আর দক্ষিণ রায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকলো। কিন্তু সুদূর আরব থেকে আগত বনবিবি কিভাবে সুন্দরবনের মানুষদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠল, এর পিছনেও রয়েছে একটি কাহিনী। সেই অদ্ভুত সুন্দর কাহিনীটি শুনুন। বহুকাল আগে সুন্দরবনে একটি গ্রাম ছিল, নাম বাড়িঝতি। সেই গ্রামে বাস করত ধনাই ও মনাই নামে দুই ভাই। তাদের পেশা ছিল বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করা। বৈশাখ মাসের একদিন ধনাই একটা বিশাল নৌকা সাজিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে মধু ও কাঠ সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু আসন্ন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস অনুমান করে ছোট ভাই মনাই তাকে যেতে বাধা দিল। কিন্তু দাদা ধনাই সেই বারণ শুনল না। উল্টে ওই গ্রামেরই এক পিতৃহারা রাখাল বালক দুঃখেকে
অর্থের লোভ দেখিয়ে নিজের সঙ্গী করল। যাওয়ার আগে দুঃখের মা দুঃখেকে বলেছিল, জঙ্গলের মধ্যে যদি কোনো বিপদে পড়িস তাহলে নির্দ্বিধায় বন বিবিকে স্মরণ করবি, দেখবি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবি। একথা বলে রাখলাম। মায়ের কথা মাথায় রেখে ধনায়ের সাথে বেরিয়ে পড়ল দুঃখে সুন্দরবনের গভীর জঙ্গলে। দুরাত্রি নৌকা চলতে চলতে অবশেষে গিয়ে পৌঁছালো বাদাবনের গভীরে, দক্ষিণ রায়ের রাজত্বের অংশ কেন্দুখালির চরে। কিন্তু সেইখানে পৌঁছে তারা দক্ষিণ রায়কে উপঢৌকন দিতে ভুলে গিয়েছিল। ফলস্বরূপ ধনাই জঙ্গলের মধ্যে দেখছে চাকচাক মধু রয়েছে, কিন্তু যখনই সে যাচ্ছে তখন সেই মধুগুলো গায়েব হয়ে যাচ্ছে। এমনভাবেই কেটে গেল গোটা একটা দিন। অবশেষে হলো রাত, কিন্তু একটুও মধু সংগ্রহ করতে পারল না ধনাই। নৌকা নোঙর করে তীব্র মানসিক হতাশা নিয়ে ধনাই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে দক্ষিণ রায় স্বপ্নে দেখা দিয়ে ধনাইকে বলল, তোমার সঙ্গী ওই কিশোর বালক দুঃখেকে আমার চাই, ওকে যদি দাও তাহলে তোমার নৌকা মোম মধুতে ভরিয়ে দেব। অর্থলোভী ধনাই তৎক্ষণাৎ দক্ষিণ রায়ের পরামর্শ অনুযায়ী ওই রাতেই রাখাল বালককে গভীর জঙ্গলে পাঠালো কাঠ সংগ্রহ করার জন্য। দুঃখে যেই মাত্র নৌকা থেকে জঙ্গলের মাটিতে পা রাখল, দক্ষিণ রায়ের ভূত পিশাচের দল এসে ধনাইয়ের নৌকা মোম মধুতে ভরিয়ে দিল। কিছুক্ষণ পর সরল কিশোর দুঃখে কিছু কাঠ সংগ্রহ করে জঙ্গল থেকে বেরিয়ে এলো। নদীর তীরে এসে তিনি দেখল নৌকা আর নেই। ধনাই তাকে সেখানেই ফেলে রেখে নৌকা নিয়ে চলে গেছে। কিশোর বালক দুঃখে সেই গভীর রাতে আসন্ন বিপদের কথা ভেবে কাঁদতে লাগলো। আর ঠিক তখনই সেই অসহায় মুহূর্তে পিছন থেকে একটা প্রকাণ্ড বাঘ ধীরে ধীরে দুঃখের দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। এমন বিপদের সময় দুঃখের মনে পড়ল মায়ের সেই উপদেশ, আর তৎক্ষণাৎ উপায় অন্তহীন দুঃখে চোখ বন্ধ করে এক মনে বনবিবির নাম স্মরণ করতে লাগলো। ওদিকে দক্ষিণ রায় প্রেরিত হিংস্র লোলুপ বাঘ ক্রমশ এগিয়ে আসতে লাগলো দুঃখের দিকে। এমন ভয়ানক সময় দুঃখের কানে ভেসে এলো একটি আকাশবাণী, 18 ভাটির মাঝে আমি সবার মা, মা বলি ডাকিলে কারো বিপদ থাকে না, বিপদে পড়ি যে বা মা বলি ডাকিবে, কবু তারে হিংসা না করিবে। বনবিবির আগমন বার্তা শুনে তখনই সেই বাঘটি ঝাঁপিয়ে পড়ল দুঃখের ওপর, কিন্তু চোখের নিমেষে বাতাসের চেয়েও দ্রুত বেগে মা বনবিবি এসে দুঃখেকে তুলে নিল নিজের কোলে। আর পরিস্থিতি বেগতি দেখে বাঘটি তৎক্ষণাৎ লেজ গুটিয়ে পালালো। এরপর মা বনবিবি দুঃখের করুণ কাহিনী শুনল। নৌকা ভর্তি মোম মধু দিয়ে তাকে নিরাপদ স্থানে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। গ্রামে ফিরে দুঃখে বনবিবির এই অলৌকিক ঘটনা গ্রামবাসীদের বলল। ধীরে ধীরে এই গল্পই ছড়িয়ে পড়ল সুন্দরবনের গ্রামে গ্রামে। বনবিবি হিন্দু মুসলিম উভয়ের দ্বারাই পূজিত হন। হিন্দুরা মনে করে তিনি চণ্ডীর এক রূপ, অপরদিকে মুসলিমরা মনে করে বনবিবি আল্লাহ প্রেরিত তাদের এক রক্ষক। দুই ধর্মের দেবীর মধ্যেই কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন মুসলিমদের দেবীর মাথায় আঁকা থাকে নানান লতাপাতা, সাথে থাকে টুপি, মাথায় বিনুনি এবং গলায় হার। আবার হিন্দুদের দেবীর গায়ের রং হলুদ, মাথায় থাকে মুকুট। এই বনবিবিকে নিয়ে লেখা হয়েছে নানান গ্রন্থ, যেমন বনবিবির জহুরিন্নামা পালা। এই বনবিবির পূজার জন্য নির্দিষ্ট কোনো মন্ত্র হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে নেই, তাও পুরোহিত বা মৌলবীরা ভক্তি ভরে এই দেবীকে পূজা দিয়ে থাকে। সুন্দরবনের লোকের কাছে এই বনবিবি খুবই জাগ্রত এবং সমস্ত নিয়মকানুন মেনে শ্রদ্ধার সাথে এই দেবীর পূজা করা হয়। পুরুষরা জঙ্গলে যাওয়ার 1 সপ্তাহ আগে শুদ্ধভাবে থাকে, ভক্তি ভরে স্নান করে বনবিবির পূজা দিয়ে তবে জঙ্গলে যায়। আবার কেউ কেউ জঙ্গলে গিয়ে তাদের পালিত মুরগি ছেড়ে আসে জঙ্গলের মধ্যে। সুন্দরবনের অনেক অংশেই মুরগি বলির প্রচলন রয়েছে এই বনবিবির উদ্দেশ্যে। বাড়ির বউয়েরা যতদিন না তাদের স্বামী জঙ্গল থেকে ফিরে আসছে ততদিনের জন্য আমিষ খায় না, সিঁদুর পরে না এবং নিত্য বনবিবির পূজা করে। আজও এই বিশ্বাস অটুট রয়ে গেছে। প্রতি বছর পয়লা মাঘ করে এই বনবিবির পূজা
ধুমধাম করে হয়। সুন্দরবনের লোকেরা বিশ্বাস করে বাঘের হাত থেকে রক্ষা করে তাদের এই মা বনবিবি। যাই হোক, আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই রকমের নানান রকমের লৌকিক দেবদেবী নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো গ্রাম বাংলায় আরও নানান রকমের লৌকিক দেবদেবী রয়েছে, আপনারা কোনটা দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেই মতোই আমি ভিডিও বানানোর চেষ্টা করব, এবং একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।